নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে মনের জানালার আরো একটি এপিসোডে স্বাগত জানাই। আজকে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে তো আপনাদের আলাপ করিয়ে দেব, কিন্তু একটু বলে রাখি আজকের আমাদের এপিসোড এবং আজকের আমাদের আলোচনা একটু ভিন্ন ধরনের। আজকের আলোচনায় থাকবে দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, ধর্ম, দর্শন প্রমুখ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে যাকে স্টুডিওতে পেয়েছি তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন শ্রী জিষ্ণুদা। দাদা ভাই কেমন আছেন? নমস্কার। আমাদের দর্শক বন্ধুদের বলছিলাম যে আজকের আলোচনাটা একটু গুরু গম্ভীর। আসলে গুরু গম্ভীর ভাবে নিলে গুরু গম্ভীর, আর যদি সহজ ভাবে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু আমাদের সহজভাবেই নিতে আমরা পারি। আর তার জন্যই আপনাকে পেয়েছি, যে এই বিষয়গুলো আপনি সবার সামনে সুন্দর করে তুলে ধরবেন যাতে মানুষের বুঝতে এবং গ্রহণ করতে সুবিধে হয়। তার জন্যই তো আজকের আলোচনা কোত্থেকে শুরু করব আমরা? প্রথমে এই বইটা একটু দেখানোর ইচ্ছা সকলকে। বইটার নাম রাজনীতিহীন রাষ্ট্র। এখানে একটা সুন্দর ছবি আছে, এই ছবিটার অর্থ পরে করা হবে। এই বইটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থ। কেন? প্রথমত এই বইটির যে নামটার মধ্যে একটি বিশেষত্ব রয়েছে। সারা পৃথিবীতে রাজনীতি একটি বিশেষ ভূমিকা পালন করছে। রাজনীতি ছাড়া যেন আমাদের সকাল থেকে শুরু করে শয়নে যাওয়া পর্যন্ত যেন রাজনীতির বাইরে আমরা বেরোতে পারছি না। এমন একটা যুগ, এমন একটা সময় অতিবাহিত হচ্ছে। এবং সেই সঙ্গে যদি আরেকটু সুন্দরভাবে চিন্তা করা যায়, বর্তমানে যদি যে কাউকে জিজ্ঞাসা করা হয় যে রাজনীতি কেমন লাগছে, আমার তো মনে হয় 10 জনের মধ্যে 10 জনই বলবে রাজনীতি ভালো না। তাই তো। এবং আমাদের যে ধারণা, যে চিন্তা নিয়ে আমরা বড় হয়েছি, রাজনীতি কিন্তু সেই প্রাচীন যুগ থেকে এখনো পর্যন্ত চলে আসছে। মহাভারতের যুগে দেখেছি যে সাম্রাজ্যের যে আগ্রাসন তা নিয়ে লড়াই, সেখানেও কিন্তু রাজনীতি একটা বিরাট ভূমিকা পালন করেছে। হ্যাঁ, এটাই মানে আমাদের এই গ্রন্থটির ভিতরে যে বিষয়বস্তু আছে এই সমস্ত কিছুই দেখানো হয়েছে। প্রথমে বলা যাক যে আমাদের এই রাজনীতিহীন রাষ্ট্রের এই গ্রন্থটির প্রথম যে চ্যাপ্টার, প্রথম যে অধ্যায়, তা হচ্ছে পাশ্চাত্য রাজনীতির ধারাপাত। পাশ্চাত্য রাজনীতির ধারাপাত বলতে খুবই সংক্ষেপে আমাদের বলতে হবে যে আমরা জানি পাশ্চাত্য রাজনীতি খুব আধুনিক, অর্থাৎ কলিকালের রাজনীতি। যেখানে ভারতীয় রাজনীতি হাজার 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 বছর আগের পুরনো, সেখানে পাশ্চাত্য রাজনীতি মাত্র 2500 বছরের পুরনো। অর্থাৎ প্লেটো বা তার আগে তার যে শিক্ষক সক্রেটিস, এই সময় থেকে রাজনীতির লেখালেখি শুরু হয়েছে। প্রথমে প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থ যে বইটি রয়েছে, সেখান থেকে আমরা রাজনীতি সম্বন্ধে কিছুটা জানতে পারি। এবং তখন ছিল রাজতন্ত্র, অর্থাৎ রাজারা শাসন ব্যবস্থা পরিচালনা করত। এবং সেখানে দেখা গেছে যে রাজাদের যে দৌরাত্ম্য ছিল, রাজাদের মধ্যে যে ব্যতিক্রম ছিল, সেই ব্যতিক্রমকে লক্ষ্য করে প্লেটো বলেছিলেন যে রাজা হবে দার্শনিক। অর্থাৎ দার্শনিক রাজা যদি হয়, এবং সেই রাজার কতগুলি উনি শর্তও তৈরি করে দিয়েছিলেন যে সেই রাজা বিবাহ করতে পারবে না, সেই রাজা তার কোনো সংসার থাকবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে না, এমন একজন দার্শনিক রাজার কথা উনি বলেছিলেন। তার পরবর্তীকালে এলো তারই ছাত্র অ্যারিস্টটল। তিনি বললেন একটু অন্যভাবে রাজনীতির কথা বললেন। তিনি বললেন যে সমাজে যারা মধ্যবিত্ত, সেই মধ্যবিত্ত ব্যক্তিদের থেকে রাজা বেছে নিতে হবে।
এইভাবে পরবর্তীকালে আমরা দেখছি ম্যাকিয়াভেলি এসছে, ম্যাকিয়াভেলি। তারপরে রাজনীতি কিভাবে সৃষ্টি হলো, আমাদের ভারতবর্ষের রাজনীতি আমরা পরে বলবো যে সেখানে দেখা যাচ্ছে সুন্দর একটা থিওরি রয়েছে, সুন্দর একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কিন্তু এই ওয়েস্টার্ন রাজনীতিতে দেখা যাচ্ছে যে একটা কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে। কল্পনার আশ্রয় বলতে কি, যে লক, হবস, রুসো এরা বলছেন সামাজিক চুক্তি হয়েছিল, কেউ বলছে সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যাকে বলা হয়, সেই মাধ্যমে রাজনীতি প্রবর্তন হয়েছিল। এবং পরবর্তীকালে রাজনীতি একটা ইভলিউশন হতে শুরু করে, এবং ইভলিউশন হতে হতে স্টুয়ার্ট মিল আসে, তার একটা গ্রন্থ ছিল অন লিবার্টি, সেখানে জন স্টুয়ার্ট মিল। তারপরে এসছে এর মধ্যে রাজনৈতিক ধারা বা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ রাজতন্ত্র থেকে সামন্ততন্ত্র এসছে, সামন্ততন্ত্রের পরবর্তীকালে এসে ধনতন্ত্র বা বুর্জুয়াতন্ত্র। এই বুর্জুয়াতন্ত্রের পরে দেখা গেল একটা খুব সুন্দর জিনিস এসে গেল, সেটা হচ্ছে যাকে বলে ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজ, অর্থাৎ সার্বজনীন ভোটাধিকার ও সংসদীয় গণতন্ত্র। এখানে এসে আসার পর একটা রাজনীতির একটা বিশেষ রূপ আমরা চোখে দেখতে পেলাম। এবং তার পরবর্তীকালে বুর্জুয়াদের যে দৌরাত্ম্য ছিল, বুর্জুয়ারা গরিব শ্রমিকদের উপর প্রচন্ড অত্যাচার করত, সেই জায়গা থেকে উঠে এলেন কার্ল মার্কস। কার্ল মার্কস বললেন যে আরেকটা নতুন ধরনের মার্কসীয় থিওরি দিলেন, সেটা হচ্ছে সমাজতন্ত্র। কিন্তু আমরা দেখছি যে এইভাবে প্লেটো থেকে মার্কস পর্যন্ত যে থিওরিটা আমরা দেখি একটা বিবর্তন পরপর এসে, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা লক্ষ্য করি দেখা যাবে যে একই ধরনের রাজনীতির রূপ পরিবর্তন হতে হতে এই জায়গায় এসেছে। এবং অনেকটা একটা সাপের মতো, সাপ যেমন হেলে দুলে চলে, এখানে এসে দেখা যাচ্ছে যে সাপের দুটো ফনা সৃষ্টি হলো, একটা হচ্ছে গণতন্ত্র, একটা সমাজতন্ত্র। প্রকৃতপক্ষে একটাই দেহ, এই রাজনীতির দেহ একটাই, কিন্তু দুটো মুখ তৈরি হলো। এবং একটা দেখছি আমরা সারা পৃথিবীতে রাজনীতি দুটো ভাগে ভাগ হয়ে গেল, সমাজতন্ত্র আর গণতন্ত্র। যাক, সংক্ষেপে এইটুকু বলা হলো। এরপরে আমরা ভারতীয় রাজনীতি সম্বন্ধে একটু ধারণা দেওয়া দরকার। ভারতীয় রাজনীতি কিন্তু সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা বলতে ভারতীয় রাজনীতির বিবর্তন নেই, ভারতীয় রাজনীতি রয়েছে উত্থান পতন। উত্থান আর পতন কিসের না, আসরিক রাজনীতির উত্থান, আবার সেই রাজনীতির পতন হয়ে আসে মানবিক রাজনীতি। রাজা আসে যাচ্ছে, কিন্তু প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। কিরকম, মানুষ যে রাজা হচ্ছে, সেই রাজা মানবিক যে অবস্থা সেটার উপর নির্ভর করছে কি ধরনের রাজা। কিরকম, আমরা জানি যে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর আসরিক রাজনীতির প্রবর্তন করেছে। সেখানে কেউ পুজো পার্বণ করতে পারত না, মুনি ঋষিদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিতে। সেই রাজনীতি যখন ধ্বংস হলো, এলো প্রহ্লাদ মানবিক রাজনীতির প্রবর্তন। এখানেই কিন্তু ধর্ম আর রাজনীতি কিন্তু একে অপরের সঙ্গে কোথাও একটা ভাবে মিশে আছে। হ্যাঁ, মিশে অবশ্যই আছে। কিরকম ভাবে মিশে আছে, দুটোর মধ্যেই ধর্ম আছে, একটা আসরিক ধর্ম আর একটা দৈবী বা মানবিক ধর্ম। ইন্টারেস্টিং পার্ট, একটা খুব সুন্দর। এই ভারতবর্ষের রাজনীতি কিন্তু এটাই বিষয়। এবং একটা সময় আরেকটা জিনিস বলা যায় যে আমাদের আদিতে মুনি ঋষি, ওই সপ্ত ঋষিরা রাজনীতির প্রবর্তন করেছিল। এবং এই রাজনীতি প্রবর্তন করার পর তারা কন্ট্রোল করতেন, রাজাকে কন্ট্রোল করতেন। একটা ছোট্ট ঘটনা বললে খুব সুন্দর হবে। বেন রাজা বলে একজন রাজা ছিল, মুনি ঋষিরাই তাকে সিংহাসনে বসিয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন প্রচন্ড অত্যাচারী রাজা। তাই তিনজন ঋষি এসে তাকে বললেন যে তুমি কিভাবে রাজ্য পরিচালনা করছো, তুমি এত মানুষের উপর অত্যাচার করছো, মানুষ তোমার রাজ্যে ভালো নেই, আমরা মুনি ঋষিরাও তোমার রাজ্যে ভালো নেই, তুমি এই নীতির পরিবর্তন করো। তখন বেন কি বলছে, বেন উল্টো বুঝলো। বেন বলছে
যে কি আপনারা কাকে ভগবান ভাবেন, জেনে রাখবেন আমি ভগবান, এবং এই ভগবানের রাজত্বে আমাকে আপনাদের শ্রদ্ধা করা উচিত, আমার কথা মতো চলা উচিত। আপনারা কোন আবার ভগবানকে প্রত্যাশা করে? এরকম কথা যখন বললেন তখন একজন ঋষি সামান্য একটা ছোট বিচাল ছুঁড়ে মারলেন, রাজা মারা গেল। কিভাবে কন্ট্রোল করতে করে তারপরে খুব সুন্দরভাবে, যদিও সেটা অনেকের ক্ষেত্রে অবিশ্বাস্য হতে পারে, তখন তারা ওই বেন রাজার যে বংশ পরম্পরাটাকে ধরে রাখতে চাইলে কি বললেন, তার জন্য তার ডান হাত থেকে একটা মানুষের জন্ম দিলেন, তার নাম পৃথু। সে ছিল বিষ্ণু সমতার ক্ষমতা। সেই পৃথু রাজাকে সিংহাসনে বসালেন এবং সেই পৃথু রাজা মানবিক রাজনীতির প্রবর্তন করলেন। তিনি প্রথম নগর উন্নয়ন, গ্রাম পরিকল্পিত গ্রামের ব্যবস্থা পরিচালনা করেছিলেন, প্রবর্তন করেছিলেন। অপূর্ব সুন্দর একটা ঘটনা। এই বিষয়ে আমরা আরো বিস্তর আলোচনা করব, কিন্তু একটা বিজ্ঞাপন বিরতি নেব। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকের আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জিষ্ণু। এরপর আমরা আরো শুনতে চাই। এবার তাহলে ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটটা বোঝা গেল, এখানে কোনো বিবর্তন নেই, এখানে রয়েছে উত্থান পতন, একবার আসরিক শক্তির উত্থান আর একবার মানবিক শক্তির উত্থান। এইভাবে ভারতবর্ষের রাজনীতি চলেছে। পরবর্তীকালে আমরা দেখেছি রামায়ণে, যেখানে রাবণ সারা ভারতবর্ষকে তছনছ করে দিচ্ছে, সেখানে স্বয়ং রাম সেই রাবণকে হত্যা করে এবং তার সঙ্গীদের সমস্ত রাক্ষসদের হত্যা করে তিনি মানবিক রাজনীতির প্রবর্তন করলেন। রাম রাজ্য আর কিছুই নয়, মানবিক রাজনীতি, যেখানে মনুষ্যত্বই প্রকৃত ধর্ম, মনুষ্যত্ব রক্ষাই তার প্রকৃত কর্তব্য। এবং তিনি এমনও করতেন, একটা কুকুরও যদি বিপদে পড়ত তাকেও তিনি মানে প্রকৃত নীতি বা প্রকৃত ব্যবস্থা করতেন, তার সমাধান করতেন। এইরকম রাজনীতি প্রবর্তন করেছে। তার মানে আমাদের হিন্দু ধর্মেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে প্রাণী হত্যা থেকে আমাদের বিরত থাকা বা প্রাণীদের রক্ষা করার সে কথাটাও বলা আছে। আমরা যখন বৌদ্ধ ধর্ম দেখছি, যে বৌদ্ধ ধর্মেও কিন্তু একইভাবে বলা হয়েছে যে প্রাণী হত্যা না করা, বা জৈন ধর্মেও যদি কিছু আমরা উল্টে পাল্টে দেখি, সেই কিন্তু একই ঘটনার আমরা সম্মুখীন হই। আমরা আরো জানতে চাইব আপনার থেকে। এবার অবশ্যই আমাদের যে ভাগবত মহাপুরাণ আছে, সেখানে বলছে পশু সেবা করা কর্তব্য। এগুলো আমাদের শাস্ত্রে রয়েছে, তবু আমাদের যেহেতু প্রেক্ষাপট একটু অন্যরকম, তাই এটা ডিটেল করা যাচ্ছে না এখানে। পরবর্তীকালে কোনো সময় থাকলে আমরা এটা নিয়ে আলোচনা করব। এবার যেটা কথা হচ্ছে যে পরবর্তীকালে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ঠিক একই রকম কর্ম করলেন। তিনি সারা ভারতবর্ষে তখন আসরিক প্রভাব সম্পন্ন ব্যক্তি অসংখ্য রয়েছে, তাদেরকে তিনি নিজে হত্যা করলেন অনেককে, প্লাস কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু বংশকে নিপাত করলেন, করে যুধিষ্ঠিরকে মানবিক রাজা হিসাবে সিংহাসনে বসালেন। এবং তিনি সারা ভারতবর্ষকে মনুষ্যত্বের বাতাবরণ তৈরি করে দিলেন, মনুষ্যত্বের প্রকাশ বিকাশ ঘটালেন এবং অপূর্ব সুন্দর একটা ভারতবর্ষ মানবিক রাজনীতির আওতায় নিয়ে এলেন। এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে এবার একটা কলিযুগে আসছি। কলিযুগে একটা অপূর্ব সুন্দর জিনিস ঘটেছে। সেটা কি, দাপর পর্যন্ত দেখা যাচ্ছে ধর্ম এবং রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত একেবারেই, কিন্তু কলিযুগে ক্রমে ক্রমে রাজনীতি থেকে ধর্ম পৃথক হয়ে গেছে। এবং বর্তমানে যদি আমরা দেখি, এটা আমরা আরো পরে আসব, যে রাজনীতি এবং ধর্ম পুরোপুরি সেপারেটেড, একদম বিচ্ছিন্ন। প্রথমে যদি আমরা দেখি বুদ্ধের আমলে তিনি নিজে কিন্তু রাজনীতি করলেন না,
সেখানে যে 16 জন মহাজন ছিল হুম, তাদেরকে উনি কন্ট্রোল করলেন অন্যভাবে, আধ্যাত্মিক চেতনা ঢুকিয়ে দিলেন সবার মধ্যে, অহিংসার চেতনা ঢুকিয়ে দিলেন সবার মধ্যে, এবং এইভাবে তাদের মধ্যে সুন্দর একটা মানবিক গুণাবলী উন্মোচন করিয়ে একটা শান্তির বাতাবরণ তৈরি করে দিয়েছিলেন, মানবিক রাজনীতির বাতাবরণ তৈরি করে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে যখন সম্রাট অশোক এলেন, ঘটনাক্রমে কলিঙ্গ যুদ্ধের পর তার তিনি মধ্যে একটা সম্পূর্ণ অনুশোচনা তৈরি হলো। হলো এবং সম্পূর্ণরূপে তিনি পরিবর্তন হলেন, আসুরিক রাজা থেকে হয়ে গেলেন মানবিক বা দৈবী রাজা। তাই তো। কি অপূর্ব সুন্দর। আরেকটা জিনিস এখানে মনে পড়ছে, ঠিক ওই আমল, মানে ওই সময়, প্রায় ওই সময়ে ওয়েস্টার্ন কান্ট্রিতে প্লেটো যে দার্শনিক রাজার পরিকল্পনা করেছিলেন তা কিন্তু বাস্তব রূপ পায়নি, কিন্তু আমরা ঠিক একই সময়ে অশোককে পেয়েছি সেই দার্শনিক রাজার থেকে উন্নত, মোর এলিভেটেড সন্ন্যাসী রাজা। সন্ন্যাসী রাজা অপূর্ব সুন্দর, যে কল্পনা করে যা বাস্তব রূপ আর হয়নি, এখানে আমরা ভারতবর্ষে তার বাস্তব রূপ প্রত্যক্ষ করেছি এবং আজ পর্যন্ত তার নাম আমরা করে থাকি অশোক। এর পরে পরে আস্তে আস্তে যখন আমরা দেখব যে এর পরে এলেন ইসলাম, হুম, এটা পরবর্তীকালে আমাদের এখানে এই গ্রন্থের মধ্যে 4th চ্যাপ্টারে আছে। ইসলাম আসছেন। আমাদের ইতিহাসে আমরা কি লক্ষ্য করি? ইতিহাসে বিভিন্ন ইসলামের বিভিন্ন সম্রাটরা এসছেন, ভারতবর্ষ দখল করেছেন, যুদ্ধ বিগ্রহ হয়েছে, এইসব ভালো করে দেখানো হয়েছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাস কিন্তু এই নয়। ভারতবর্ষের ইতিহাসে আমরা যদি লক্ষ্য করি, শ্রীকৃষ্ণের সেই বাণী যে যখনই যদা 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 হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, এই যে বাণী, অর্থাৎ যখনই ভারতবর্ষে ধর্মের পতন হয়েছে আর অধর্মের উত্থান হয়েছে, তখনই ভগবান বলেছেন আমি আসব, এবং আজ পর্যন্ত তিনি আসছেন। আমরা সকলে হয়তো জানতে পারিনি বা পারি না। সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ওই সময় ইসলামের যখন বাবর আর মহাপ্রভুর জন্ম মাত্র 3 বছরের ডিফারেন্স, 3 বছরের। কি আশ্চর্য ঘটনা। 1483 সালে বাবরের জন্ম আর 1486 সালে মহাপ্রভুর জন্ম। কি সুন্দর প্রেক্ষাপট তৈরি হচ্ছে দেখো। অদ্ভুত সুন্দর। এখানে এই বইটার মধ্যে এটাই দেখানো হয়েছে যে ইসলামরা এসে যে ইসলাম সাম্রাজ্য তৈরি করেছিলেন, তাতে সনাতন ধর্ম চাপা পড়ে বা ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, এবং সেটা সুন্দর করে দেখানো হয়েছে কিভাবে সেটা পরিবেশ তৈরি হয়েছিল মহাপ্রভু আসার। এবং এই যে ইতিহাস তৈরি হয়েছিল ওই সময়, সেটা একমাত্র ভগবান আসবে বলেই, উনি আসবেন বলেই এই প্রেক্ষাপট তৈরি করেছিলেন উনি, এবং সেইটাই এখানে হাইলাইট করা হয়েছে, দেখানো হয়েছে যে এই যে পরিবেশ তৈরি হয়েছিল তার প্রধান কারণ হচ্ছে ভগবান আসবেন, তার জন্য তিনি এই প্রেক্ষাপট তৈরি করেছেন, বা এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল বলেই মহাপ্রভু এসেছিলেন। এসে তার ভক্তি আন্দোলনের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে প্রায় ঘুরেছিলেন, অনেকটাই ঘুরে এমন শিক্ষা দিয়ে গেছিলেন, ক্রমে ক্রমে দেখছি আমরা ইসলাম শেষ হয়ে গেল। তার মধ্যে আকবরের শাসনকালটা একটু গুরুত্বপূর্ণ। সেখানে তার মধ্যে যে একটু আধ্যাত্মিক চেতনা ছিল, কিছুটা হলেও ছিল, কিছু না ভালোই ছিল, তার জন্য তার রাজত্বকালটা ছিল একটু উন্নত। আমরা সবকিছু বিশ্লেষণ করলে যেটা আমি বুঝতে পারি, আমাদের হিন্দু ধর্মের মধ্যেও সেই অরাজকতা ছিল, আবার ইসলামেও কিছু কিছু মানুষ সেই পথকে বেছে নিয়েছেন। এখানে আমার মনে হয় যে ধর্মের থেকে যেটা বেশি আমার মনে হয়েছে যে মানুষের মধ্যে যে অধর্ম, সেটা অনেকটা বেড়েছে। সেটা হিরণ্যকশিপুর হতে পারে বা বাবর হতে পারে। মূল কথা হলো যে মানবতার বিরুদ্ধে যখন আমরা আচরণ করছি, তখন কিন্তু একটা অন্য শক্তি আমাদের মধ্যে কিন্তু বিরাজমান। অন্য শক্তি না, একদম ভগবান স্বয়ং, সেটাই ঈশ্বর, স্বয়ং শ্রীকৃষ্ণ উনি যে কথা দিয়েছিলেন সেই কথা আজ পর্যন্ত উনি রক্ষা করছে। পরবর্তীকালে আমরা দেখবো যখন ব্রিটিশ পিরিয়ডে হচ্ছে, ব্রিটিশ পিরিয়ডের আগে আরেকটি সামান্য একটু কথা বলার ইচ্ছা, একদম আমরা শুনবো। সেটা কি যে এর আগেই বলা হয়েছে যে
কলিযুগে আস্তে আস্তে ধর্ম আর রাজনীতির মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। মহাপ্রভু নিজেও সেটা করেছে। কিরকম? মহাপ্রভু যখন পুরীতে নীলাচলে, তখন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তাকে দর্শন করতে চাইলেন, কিন্তু উনি না করে দিলেন। কেন? তিনি বললেন যে একজন সন্ন্যাসীর ক্ষেত্রে রাজমুখ দর্শন এবং স্ত্রীমুখ দর্শন বিষের সমান। এত বড় একটা কথা বলে উনি রাজনীতি থেকে ধর্ম বা আধ্যাত্মিকতাকে বিস্তর একটা পার্থক্য তৈরি করে দিলেন। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে হুসেন শাহের রাজত্বে এই যে রূপ সনাতন ছিল দুই মন্ত্রী, তাদেরকে উনি সরিয়ে নিয়ে এলেন, তাদেরকে সরিয়ে এনে রাজনীতি থেকে সরিয়ে নিয়ে এলেন, নিয়ে সম্পূর্ণ ধর্ম বা আধ্যাত্মিক প্রেক্ষাপটে তাদেরকে নিযুক্ত করলেন। এবার তারপরে দেখা যাচ্ছে যে এর পরের ধাপে আমরা যদি দেখছি, এরপরে ইসলাম শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আবার ব্রিটিশরা চলে এলো। ব্রিটিশরা এসেও ভারতবর্ষে সনাতন ধর্মের উপরে আক্রমণ করে, তাদের দৌরাত্ম্য শুরু হলো, তাদের ব্যতিক্রম শুরু হয়েছে, তাদের এবং সনাতন ধর্মকে গলা টিপে ধরেছে। তখন স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ আবার এলেন শ্রীরামকৃষ্ণ নাম নিয়ে, এবং শ্রীরামকৃষ্ণ তার বিরাট টিম নিয়ে এবং তার প্রধান সেনাপতি বিবেকানন্দকে নিয়ে, স্বামীজিকে নিয়ে এমন একটা প্রেক্ষাপট তৈরি করলেন, সেই স্বামীজির একটা বক্তৃতায় রাতারাতি ভারতবর্ষ জেগে উঠল। যুগে যুগে কোথাও একটা আমাদের মধ্যে যে অবক্ষয় তৈরি হয়েছে, সেখানে কোনো না কোনো একজন ব্যক্তি এমন ভাবে ভূমিকা পালন করেছেন, আমরা হয়তো সেই মানুষটাকে ব্যক্তি হিসেবে দেখেছি, কিন্তু তার মধ্যেই স্বয়ং ভগবান বিরাজমান। এবার যাক, আমাদের সময় কম, যেটা আমাদের মূল উদ্দেশ্য, আমরা যদি পশ্চিমবাংলার রাজনীতির দিকে এই এতদিন তাকায়, প্রায় ৭৫ বছর, তাহলে দেখা যাবে গণতন্ত্র সম্পূর্ণ ফ্লপ। কেননা প্রথম যে রাজনীতি মানে ইলেকশন হয়েছিল ৫১-৫২ সালে, তখনও কংগ্রেস রিগিং করেছিল। পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে রিগিং প্রচন্ড বেড়ে যায়, বাম আমলেও রিগিং হয়েছে, আমাদের বর্তমান আমলেও রিগিং হচ্ছে। তাহলে এদের মধ্যে পার্থক্য কোথায়? কোন রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই। কেন না, একই শ্রেণীর ব্যক্তিগণ এই রাজনীতিকে পরিচালনা করে, যার ফলে তাদের গুণ অনুসারে একই ধরনের প্রেক্ষাপট তৈরি করে রাজ্যকে কিছু ভালো করে, বেশিরভাগ মন্দ করে। তাই আমাদের দরকার গণতন্ত্র নয়, আমাদের দরকার জনতন্ত্র। এই জনতন্ত্র কি? জন আর গণ দুটো আলাদা শব্দ। যে সমস্ত ব্যক্তিরা কখনো ক্রমে চলে, কখনো ব্যতিক্রমে চলে, তাদের বলে গণ। আর যে সমস্ত ব্যক্তিরা সর্বদা ক্রমে চলে, কর্তব্যবান এবং মনুষ্যত্বপূর্ণ, তারা হচ্ছে জন। এই জনেদের হাতে রাজনীতি বা রাজ্যের ক্ষমতা বা পৃথিবীর ক্ষমতা অর্পণ করে দেওয়া দরকার। তবেই পৃথিবী সুন্দর হবে, তবেই পৃথিবী শান্তির হবে, তবেই পৃথিবীতে মানবিক রাজনীতির প্রবর্তন হবে। এবং সেটাই আমাদের সকলের আকাঙ্ক্ষা, সকলের প্রার্থনা মানুষের কাছে। খুবই ভালো লাগলো, একটা সমৃদ্ধ আলোচনার মধ্য দিয়ে আমরা গেলাম। আমাদের উদ্দেশ্য ধর্ম, রাজনীতি, এই সব কিছুর ঊর্ধ্বে আমাদের যে মানবিক অবক্ষয় আমাদের সমাজে বারবার দেখা দিয়েছে, সেই অবক্ষয় থেকে যেন আমরা বেরোতে পারি। আর আমরা কামনা করি যে একটা ঐশ্বরিক শক্তি কোথাও না কোথাও গিয়ে আছে, যেটা আমাদের রক্ষা করবে। তাই আমরা মানুষ, আমরা সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত রাজনীতির আমরা ঊর্ধ্বে থাকি, সবার ঊর্ধ্বে মনুষ্যত্ব, তাই তো? দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ মানবিক ভাবনা নিয়ে এগিয়ে চলতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। নমস্কার।